আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি অজিত ডোভালের সাথে অজিত ডোভাল প্রচন্ড রকম যোগাযোগ রক্ষা করছেন তুলসী গ্যাবার্ডের সাথে, যে আমেরিকান ন্যাশনাল ইন্টেলিজেন্সের বস, তার সাথে যোগাযোগ রাখছে। নানা কারণে তার সাথে একটা কনফিডেন্স লেভেল আছে এবং এটা আমেরিকাকে চাপ দেওয়ার চেষ্টা করছে যে তোমরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ইসলামিক টেরোরিজম দমন করার জন্য মানে বোমারু বিমান পাঠাচ্ছ, হামলা করছো। রিসেন্টলি নাইজেরিয়াতে যে ঘটনা ঘটলো, তো আমি তাহলে আমার প্রতিবেশী এলাকায় এই ধরনের ঘটনা ঘটতে পারে, সেখানে আমি কি করে চুপ করে বসে থাকছি? অর্থাৎ এখানে একটা ইনক্লুসিভ নির্বাচন করো, এখানে একটা ডেমোক্রেটিক ব্যাপার হোক। মানে আমেরিকাকে দিয়ে ভারত প্রচন্ড আমেরিকার উপরে এই বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন, মেইনলি আওয়ামী লীগের উপরে ব্যান তোলার জন্য একটা প্রচন্ড চেষ্টা চালাচ্ছে। এবং রাশিয়াকে তো আর চেষ্টা চালানোর দরকার নেই, কারণ রাশিয়া অলরেডি এই ব্যাপারে আমাদের সাথে একমত। আর রাশিয়ার সাথে আমাদের কনফিডেন্স লেভেলটা 1-to-1 লেভেলে। ইভেন অজিত ডোভাল পুতিনের সাথে কনফিডেন্স লেভেলটা খুব হাই, মোদির সাথে তো বটেই। বাংলাদেশে 17 বছর নির্বাসিত জীবনযাপন করবার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে ফিরতে পেরেছেন, তখন থেকে এই আলাপ উঠেছে যে নিশ্চয়ই দেশি বিদেশি বিভিন্ন শক্তিশালী পক্ষের কাছ থেকে অনুমোদন এবং সমর্থন পাবার ফলেই তারেক রহমান অবশেষে দেশে ফিরতে পেরেছেন। এবং সেক্ষেত্রে ভারতের সমর্থন, কেউ বলছেন ক্লিয়ারেন্স, কেউ বলছেন ভারতের সঙ্গে একটা আপোষ রফা, কেউ বলছেন ভারতের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ভারতের সরাসরি সমর্থনে তারেক রহমানের বাংলাদেশে ফেরা সম্ভব হয়েছে। বাংলাদেশে যেমন এই আলাপ আছে, তেমনি সেই আলাপ চলছে ভারতের সংবাদ মাধ্যমগুলোতেও। এ প্রসঙ্গে আলাপ করতে এখন আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক। সুবীর ভৌমিক, আপনাকে এই আলাপটা জোরে সোরে আছে, বাংলাদেশেও কিন্তু আছে, যে ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া তারেক রহমান ফিরতে পারতেন না। কারণ আপনি তো জানেন নভেম্বরের শেষেও উনি বললেন মাকে দেখতেও যে ফিরতে পারছেন না, তার কারণ মানে এমন সব বাধা ওনার সামনে আছে যে বাধা নাকি উনি আবার আমাদেরকে স্পষ্ট করে বা প্রকাশ করে বলতেও পারছেন না। তারপর যখন সব বাধা সরে গেল, বাংলাদেশে যেমন আলাপ আছে যে ভারত একটা বাধা ছিল, ভারত তার বাধা সরিয়ে নিয়েছে। অন্যদিকে ভারতে আপনি দেখেছেন কিনা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সঙ্গে যে শেষ ব্রিফিংটা, সেখানে ভারতীয় সাংবাদিকরাও প্রশ্ন করলেন যে তারেক রহমান যে দেশে ফিরতে পারলেন সেজন্য ভারতের ক্লিয়ারেন্স নেওয়ার তার প্রয়োজন হয়েছে কিনা। ভারত কি শেষ পর্যন্ত নিরাপদ ঝুঁকিহীন একটা চয়েস হিসাবে, মানে ইসলামী চরমপন্থার দিকে বাংলাদেশকে যাওয়া ঠেকাতে তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার পথ তৈরি করে দিল? না, আমার মনে হয় ভারতের ক্লিয়ারেন্স টিয়ারেন্স এগুলি একদমই আজে বাজে কথা। এগুলি মিডিয়ার কিছু লোকজন বলে যারা আসল ব্যাপার কিছুই জানে না। মানে ভারত বাংলাদেশ সম্পর্ক, ভারতের কতটা প্রভাব বাংলাদেশে আছে, এগুলি যারা জানে না তারা এইসব আজে বাজে কথা বলে যে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে তারেক রহমান ফিরেছেন। কেন তারেক রহমান নিজের দেশে ফিরবেন, তার জন্য ভারতের ক্লিয়ারেন্স কেন লাগবে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, ভারতের জন্য তো তারেক রহমান দেশ ছেড়ে পালায়নি, তাকে জেলে নেওয়া হয়েছিল এবং তখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, তখন আওয়ামী লীগও ছিল না যে ভারত পেছন থেকে কিছু কাঠি করেছে, যেটা অনেক সময় বলা হয় যে আওয়ামী লীগ অনেক কিছু ভারতের কথাই করে। তারেক রহমান যখন দেশ ছেড়েছেন তখন ওখানে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, আর্মি ব্যাকড কেয়ারটেকার ছিল, এবং সেসব কারণে উনি দেশ ছেড়ে চলে গেছেন। এবং এখন দেশে ফিরতে ওনার ভারতের ক্লিয়ারেন্স লাগবে। ক্লিয়ারেন্স কথাটা ইট ইজ মানে টোটালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, আমার মনে হয় এটা ঠিক না। ভারতের সাথে ওনার আলোচনা হতেই পারে, ভারত এর কাছে বাংলাদেশের গুরুত্ব একটা আছে, বিরাট গুরুত্ব আছে, আর বাংলাদেশের কাছেও ভারতের গুরুত্ব আছে। তারেক রহমান আগামী দিনে যদি বাংলাদেশের নেতৃত্ব প্রদান করতে চান, ভারতের সাথে একটা সম্পর্ক, একটা ওয়ার্কিং রিলেশন, সুসম্পর্ক না হলেও ওয়ার্কিং রিলেশন, এই জিনিসটা ডেভেলপ করবেন। এবং একটা ব্যাপার হচ্ছে নবনীতা, যে তারেক রহমান দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন। ইংল্যান্ডে এখন ভারতের যে হাই কমিশনার, উনি বাংলাদেশে কাজ করে যাওয়া লোক। ওখানে আরো 2-1 ডিপ্লোম্যাট আছেন, সিনিয়র ডিপ্লোম্যাট, যারা বাংলাদেশে কাজ করে গেছেন। তাই জন্য তারা যদি তারেক রহমানের সাথে যোগাযোগ রক্ষা করে চলে থাকে, এটা অস্বাভাবিক কিছুই না। আর ভারত কি প্রত্যাশা করে তারেক রহমানের কাছে, বা যে কেউ বাংলাদেশে ক্ষমতায় আসুক, সেখানে 2-3টা জিনিস ভারতের প্রত্যাশা আছে। রণধীর জয়সওয়াল যে ইনক্লুসিভ ইলেকশনের কথাটা বলছেন, এটা ভারত মনে প্রাণে চায়। ভারত চায়, ভারত এটা বিশ্বাস করে, ভারতের সব দল বিশ্বাস করে, এবং ভারতে যারা আজকে ক্ষমতাবান লোকজন রয়েছেন তারাও বিশ্বাস করে যে বাংলাদেশে
ইনক্লুসিভ ইলেকশন, প্রপার ডেমোক্রেটিক একটা এক্সারসাইজ, হ্যাঁ, এটা আওয়ামী লীগ ছাড়া হতে পারে না। ভারতে যেমন কোনো নির্বাচন কংগ্রেস ছাড়া হতে পারে না। কংগ্রেস ইলেকশন হেরে গেছে দেখে কংগ্রেসকে আমি নির্বাচনে রাখবো না, এটা তো কোনো কথা না। তারা বড় মাস পার্টি, সে ইলেকশনে থাকবে না, আমি বলবো ইলেকশন খুব ভালো হয়ে গেছে। এগুলি ইউনূস সাহেবের জন্য ঠিকঠাক হতে পারে, কিন্তু এটা ভারত সেটা মনে করে না। ভারত কেন, আরো অনেকেই মনে করে না। তো তার জন্য ভারত এই একটা কথাবার্তা বলে যাচ্ছে। ন্যাচারালি তারেক রহমানের সাথে ভারতের ডিপ্লোম্যাটদের কথাবার্তা হয়ে থাকে এই জিনিসটা নিশ্চিতভাবেই যে ইনক্লুসিভ ইলেকশন, এবং সেখানে আওয়ামী লীগ শুড বি ইন দি ইলেকট্রাল সিস্টেম। 2 নম্বর যে মানে জিনিসটা ভারত ইনসিস্ট করবে, কারণ একটা জিনিস তো যে তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারেন, বিএনপি ক্ষমতায় আসতে পারে, সেখানে এটা ন্যাচারাল কোর্স অফ ডিপ্লোম্যাটিক এক্সারসাইজ যে ভারতের তরফ থেকে ওনার সাথে একটা যোগাযোগ রক্ষা করার চেষ্টা হয়ে থাকতেই পারে, হয়েছে হয়তো। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতের যেগুলি ক্রুশিয়াল ইন্টারেস্টের জায়গাগুলি, দুটো ব্যাপার আছে। একদিকে যেমন বাংলাদেশ নিয়ে ভারতের একটা আছে যে ইনক্লুসিভ ইলেকশন, আওয়ামী লীগ শুড বি ইন দ্য ইলেকশন। আর এই আজে বাজে কেস টেস, জুডিশিয়াল টেরোরিজম, যেটা হচ্ছে যার বিরুদ্ধে যা খুশি তাই মামলা, শেখ হাসিনা নিজে স্কুটারে করে গিয়ে একে হত্যা করেছে, এগুলি আনবিলিভেবল প্রিপস্টারের সব আজে বাজে ব্যাপার। এইগুলি ওটাও দেশে একটা স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ তৈরি করো, ইলেকশন করো, যে ক্ষমতায় আসবে আসবে, ভারত উইল ডিল। এখানে নাগরিকটা একটা কথা বলা হয় অনেক সময়, ভারতে অনেকে বলেছে যে ইন্ডিয়া বাংলাদেশে, এই ব্রজেশ মিশ্র কথাটা খুব চালু করেছিলেন উনি যখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন, যে উই শুড নট পুট অল আওয়ার এগস ইন ওয়ান বাস্কেট, এক ঝুড়িতে সব ডিম রাখা ঠিক না। এবং সেই জন্য ব্রজেশ মিশ্র যখন এনেছে বাজপেয়ীর সরকারের সময়, বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক, বিএনপি ক্ষমতায় এসছে, বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা হয়েছিল। তারেক সাহেব গড়ে রেড কার্পেট ওয়েলকাম, যদিও উনি কোনো অফিসিয়াল পজিশনে তখন ছিলেন না, হ্যাঁ, উনি ওই কি তোমরা বলো হাওয়া ভবন টবন ওই সবের ছিলেন, কিন্তু অফিসিয়াল কোনো পজিশনে উনি ছিলেন না। তো তারপরে ওনাকে একটা রেড কার্পেট ওয়েলকাম দেওয়া হয়েছিল, কেন আগামী দিনে উনি বাংলাদেশকে লিড করতে পারেন। ওনার সাথে অনেকেই বড় বড় শিল্পপতিদের মিটিং হয়েছিল, এবং ভারত একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করেছিল যে উই আর নট প্লেইং ফেভারিটস, যেটা ভারতের বিরুদ্ধে অভিযোগ যে ভারত সবসময় একটা আওয়ামী লীগ ইত্যাদি। এটা অবশ্য বেশি বলা হতো কংগ্রেস থাকা অবস্থা, কেন কংগ্রেস ঐতিহাসিক কারণে এটা আওয়ামী লীগের সাথে তার বন্ধন। আর কংগ্রেসে কিছু বর্ষিয়ার নেতা ছিলেন যাদের সাথে ধরো শেখ হাসিনা বা শেখ পরিবারের একটা ব্যক্তিগত খুব নিবিড় সম্পর্ক ছিল। প্রণব মুখার্জি, এটা কি জানো তো, এটা যেমন একটা ইন্ডিয়ান ফ্যাক্টর কাজ করে, তার থেকে বেশি অনেক সময় একটা বাঙালি ফ্যাক্টর কাজ করে। হ্যাঁ, যে প্রণববাবুরা মনে করতেন যে শেখ সাহেবের মেয়ে, হ্যাঁ, ওকে মানে ওর একটা অভিভাবক হিসেবে অ্যাডভাইজার, নানা রকম উপদেশ দেওয়া। আর ব্রাহ্মণ মানুষ তো চাণক্য বলতেন ওনাকে অনেকে, এইসব উপদেশ দেওয়া, এটা করো না ওটা করো না, এগুলি অনেকটা ব্যক্তিগত সম্পর্ক। পরিবারের সাথেও তো মুজিব পরিবারের একটা ঐতিহাসিক ভালো সম্পর্ক আছে, সেদিক থেকেও কংগ্রেসের সাথে ছিল। কিন্তু ওই প্রসঙ্গটাতে আপনি যাবেন আবার সুবীর ভৌমিক, নিশ্চয়ই সুবিধা। কিন্তু আপনি বলছেন ওই যে 2002 সালে তারেক রহমান যখন ভারত গেলেন এবং একটা ব্যাপক সম্বর্ধনা পেলেন, কিন্তু এরপর তো 2004-এ 10 ট্রাকের ঘটনা ঘটলো। এবং আপনি যে বললেন না শুরুতেই যে টিয়ারেন্স, এটা বলাটা একেবারে ঠিক না, কিন্তু ওটাও কি একটা কারণ কিনা যে ভারত তো তারেক রহমানের বিষয়ে যে তার একটা ভীষণ মানে রিজার্ভেশন আছে, তার কারণ হচ্ছে যে ওই 10 ট্রাক অস্ত্র নিয়ে আসা হলো ভারতের উলফাদের হাতে, আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হাতে দেওয়ার জন্য, এবং তার সঙ্গে হাওয়া ভবনের সরাসরি সম্পর্ক ছিল তারেক রহমান লুৎফুজ্জামান বাবরের। ভারত সেটা বিশ্বাস করে, এবং ভারত সে কারণেই তো ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কটাও খারাপ হয়ে গেল। এবং সর্বশেষ প্রণব মুখার্জির কথা আপনি মনে করালেন, 2013-তে এমনকি খালেদা জিয়া দেখা করলেন না পর্যন্ত প্রণব মুখার্জির সঙ্গে। কাজেই বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কটা যে একেবারে একটা মানে কি বলবো, একরকমের বন্ধ বা স্থগিত হয়ে গিয়েছিল, সেটা তো একটা সংবাদই বটে। না না, এখানে শোনো নবনীতা, এখানে একটা কাজ করে কি, তুমি এটা জানো যে কোনো ডেমোক্রেটিক সিস্টেমে, গণতান্ত্রিক ব্যবস্থায় মিস্টার এ একটা পলিসির কথা বলছেন, এই ব্রজেশ মিশ্র বাজপেয়ীরা, যে আমরা এক ঝুড়িতে সব ডিম রাখবো না, যে সরকারে আছে তার সাথে আমরা ডিল করব, এসব তারা বলে আসছিল, এবং এটা অনেকেই পছন্দ করছিল না।
হ্যাঁ, ইন্ডিয়ান সিস্টেমে অনেকেই পছন্দ করছিল না, কেন তাদের একটা ধারণা যে শেখ হাসিনা, আওয়ামী লীগ, শেখ পরিবার, এটা অনেক দিনের সম্পর্ক, এই নতুন করে বিএনপির সাথে সম্পর্ক কি জানি কি হয়। তারপরেও যারা ক্ষমতায় ছিলেন, বাজপেয়ী সাহেব, ব্রজেশ মিশ্র, এরা তারেক রহমানের সাথে বা বেগম জিয়ার সাথে একটা ভালো একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন। তারপরে তুমি যেটা বললে যে 10 ট্রাক অস্ত্র, এবং এই 10 ট্রাক অস্ত্রের ঘটনায় একটা বিরাট ধাক্কা খেলো কারা? ভারতের সিকিউরিটি এস্টাবলিশমেন্ট। হ্যাঁ, যেই সিকিউরিটি এস্টাবলিশমেন্টের শীর্ষে ছিলেন ব্রজেশ মিশ্র স্বয়ং। তখন বড় বড় গোয়েন্দা অফিসাররা ভারতের তারা তো ব্রজেশ মিশ্রকে চেপে ধরলো যা হয়, এবং সেখানে দুই একজন খুব বর্ষিয়ান সিনিয়র বাঙালি অফিসার ছিলেন, যারা প্রথম থেকেই একটা বাঙালি যারা এপারে আছে তাদের এটা বলা বাহুল্য, তারা আওয়ামী লীগকে বন্ধু বলে মনে করে, অন্যদের বন্ধু বলে মনে করেন। এটা বাঙালি, ইটস নট এন ইন্ডিয়ান, ইটস এ বেঙ্গলি প্রবলেম যদি বলতে চাও। যে না, শেখ হাসিনা আমাদের দিদি, এরকম একটা ব্যাপার আছে। এই জায়গাতে দাঁড়িয়ে এই সব লোকজন তখন ব্রজেশ মিশ্র বাজপেয়ীদের চেপে ধরলো যে আমরা বারবার তোমাদের না করেছি, বিএনপির সাথে এদের সাথে এত করো না। হ্যাঁ, এই লোক তো মানে এর সাথে দরম মরম করে এরপরে পরেশ বড়ুয়া ওই হোটেল হারবার ভিউ জিইসি মোড়ে বসে, ডিজিএফআই এর পাশে ইউনিট 112 নম্বর এফআইইউ ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট, এরা বসে চট্টগ্রামে অস্ত্র টস্ত্র আনছে। এবং এই অস্ত্র ধরা যে পড়ে, এই হাওয়া ভবন এর মধ্যে ইনভলভ, তারপরে এটা একটা ইন্ডিয়ান অপারেশনের ব্যাপার ছিল। এবং এখানে আজকে প্রয়াত, আমি তার নাম সবসময় খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি, বড় মাপের আওয়ামী লীগ নেতা, ইন্ডিয়ার চরম বন্ধু মহিউদ্দিন চৌধুরী, এই নফেলের পিতৃদের, হ্যাঁ, আর এই যে শিক্ষামন্ত্রী ছিলেন নফেল, তার ওনার একটা বিরাট ভূমিকা ছিল এটা ভারতকে জানানো হয়, এবং একটা কায়দা কানুন করে এই পুরো ব্যাপারটা মানে একটা অপারেশন করে এটা আটকানো হয়। সে আরেক দিনের ব্যাপার, এটা এখন বলার জায়গা না। কিন্তু এরপরে যে ভারত ধাক্কাটা খেলো, এরপরে লোকজন জেগে বসলো যে না, উই হ্যাভ অ্যাকচুয়ালি ওয়ান বাস্কেট ইন বাংলাদেশ। এই ডিফারেন্ট বাস্কেট টাস্কেট এগুলি আজে বাজে কথা। আবার ভারত পুরোপুরি ভাবে আওয়ামী লীগের দিকে। তো আজকে যেটা ব্যাপার, আজকের পরিস্থিতিতে আমি তোমাকে যেটা বলতে পারি বা বলতে চাই, ভারতের অন্তত টপ লেভেল যারা সিকিউরিটির বস আছে, অজিত ডোভাল ইত্যাদি, যাদের কথা এখানে চলে, এখানে একটা জিনিস মনে রেখো, বিদেশ নীতির ব্যাপারটা সচরাচর বিদেশ মন্ত্রক, অর্থাৎ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। কিন্তু সুব্রমণিয়ম কমিটির রিপোর্ট অ্যাকসেপ্ট হওয়ার পরে ভারতে কিন্তু নিয়ার অ্যাব্রড, যেটা অর্থাৎ প্রতিবেশী অঞ্চল যেগুলি ভারতের, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি, এটা কিন্তু ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ব্যাপার, এটা দেখে। এমবেসি গুলি আন্ডার এমইএ, কিন্তু পলিসির ক্ষেত্রে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটা বিরাট ভূমিকা। অর্থাৎ বাংলাদেশে কি নীতি ভারত গ্রহণ করবে, কি পাকিস্তানে কি করবে, কি শ্রীলঙ্কায়, এতে অজিত ডোভালের ভূমিকাটা জয়শঙ্করের থেকে বেশি সচরাচর। তো এখানে একটা ব্যাপার আছে, জয়শঙ্কর সাহেবকে আমি যতটুকু জানি, ভালোই জানি, ডিপ্লোম্যাট, ক্লাসিক ওল্ড স্কুল ডিপ্লোম্যাট, যে উই মাস্ট এনগেজ, বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক উই হ্যাভ টু এনগেজ। এবং এইটাই উনি চাপাচাপি করে মোদির সাথে যে মিটিংটা হলো, ইউনুস সাহেবের ওই বিমস্টেকের সাইড লাইনে ব্যাংককে, ওনার ছিল। অজিত ডোভালের এখানে বক্তব্য হচ্ছে যে মাই সিকিউরিটি কনসার্নস অফ ইন্ডিয়া প্রাইম, মানে একটা ইম্পর্টেন্ট। এবং এখানে পাকিস্তানের সাথে ইউনুস সাহেব আসার পর থেকে যে ব্যাপক দহরম মরম হচ্ছে, এটা নিশ্চয়ই অজিত ডোভাল এতে খুব খুশি হয়ে রসগোল্লা বিতরণ করবে, মনে করার কোনো কারণ নেই। এক, 2 নম্বর হচ্ছে, এখানে তারেক রহমানের সাথে আমাদের লোকজন যদি ডিল করে থাকে, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটা ইনপুট সেখানে থাকবে। এবং দুটো ব্যাপার পরিষ্কার ভাবেই তারেক রহমানের সাথে ভারতীয়দের কথাবার্তা হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন, এই আজে বাজে মামলা তুলে নিয়ে একটা সঠিক গণতান্ত্রিক পরিবেশ করে ইলেকশন করো, যে আসবে আমরা তার সাথে ডিল করব। ইফ ইউ কাম টু পাওয়ার, ফাইন, উইল ডিল উইথ ইউ। ইফ আওয়ামী লীগ কামস টু পাওয়ার, ইফ দে কন্টেস্ট ইলেকশন, ফাইন। জামাত আসলে উই মে নট লাইক ইট, বাট উই হ্যাভ টু ডিল, যে গভর্নমেন্টই আসুক। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে ইন্ডিয়ার ইন্টারেস্ট কি, যেসব চুক্তি হয়েছে এ যাবৎকাল, মাঝে বেগম জিয়া বলেছিলেন না যে এগুলি রিভিউ করতে হবে, তো ওই জায়গাটা পরিষ্কার সুনিশ্চিত যে তোমরা গভর্নমেন্টে আসলে ইউ হ্যাভ টু অনার অল এক্সিস্টিং এগ্রিমেন্টস। এই যা যা চুক্তি হয়েছে এগুলি মানে মেনে নিতে হবে, এগুলি নিয়ে আবার নতুন করে রিভিউ গোলমাল করা, মানে তাহলে ভারত রিয়াক্ট করবে। আর তোমার টেরিটরি, যেটা ভারতের কাছে সুপ্রিমলি ইম্পর্টেন্ট এবং অজিত ডোভালের কাছে খুব ইম্পর্টেন্ট, আমি জানি,
যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে কোন রকম হোস্টাইল অ্যাকশন, টেররিস্ট অ্যাক্টিভিটি ইত্যাদি এইসব জিনিস এগুলি করা চলবে না। হ্যাঁ, এখন এখানে দু চারটে এইসব ছেলেপেলেরাই হাসনাত ফাসনাত, হ্যাঁ, যারা একটা 303 রাইফেল হয়তো ঠিক করে তুলতে পারে না, তারা ভারতের 7 সিস্টার রোজ দখল করে নিচ্ছে। ওগুলি আজে বাজে কথা, ওগুলি ভারত খুব গুরুত্ব দেয় না। কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনে এখানে যদি কোনো, ধরো ইফতেশাম যেমন ঘুরে গেছে, হাফিজ সাইদের রাইট হ্যান্ড ম্যান, দুবার বাংলাদেশ ঘুরে গেছে, লস্করে তৈয়বার যে চিফ হাফিজ সাইদ, হ্যাঁ, একবার ফেব্রুয়ারিতে, একবার অক্টোবর মাসের শেষ দিকে। তো এদের এখানে আসা টাসা এটা ভারত নিশ্চয়ই ভালোভাবে দেখছে না। সে উত্তর বাংলাদেশ ঘুরে গেছে, এখান থেকে একটা বড় রকমের কিছু গোলযোগ যদি সৃষ্টি করার চেষ্টা হয়, লস্করে তৈয়বা তো ভারতে নানা রকম অ্যাকশন ট্যাকশন করিয়েছে, টেররিস্ট অ্যাকশন। এই জায়গাটা ভারত সুনিশ্চিত করতে চাইবে যেই গভর্নমেন্টে আসুক, যে নো হস্টাইল অ্যাকশন এগেইনস্ট ইন্ডিয়া ফ্রম বাংলাদেশ টেরিটরি। এগুলি ঠিক থাকলে তারেক জিয়া আসবে, তারেক জিয়া এসে এখানে বাংলাদেশে নিজের দেশে এসে রাজনীতি করবে। ওখানে আমার মনে হয় দিজ আর দা, মানে ভারতের সাথে তারেক জিয়ার ইন্টারাকশন হয়ে থাকলে এই ব্যাপারগুলি একদম সামনে তোলা হবে, এবং এই ব্যাপারে ভারত ন্যাচারালি অ্যাসিওরেন্স চাইবে। হওয়ার পরেও একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, যে গোয়েন্দা অফিসার যারা, হ্যাঁ, পলিটিশিয়ানরা অনেক সময় অনেক কিছু করে, পলিটিশিয়ানরা বোঝে যে রাজনীতি থেকেও পার্মানেন্ট দুশ্মন থাকে না, বন্ধুত্ব করতে হয়, কালকে যাকে গালাগাল করেছে আজকে তার সাথে কোয়ালিশন করতে হয়। গোয়েন্দা অফিসাররা এই সিকিউরিটি মাইন্ডসেটের লোকজন, যাদের আমি খুব ভালো করে চিনি, বিশেষ করে ভারতে বা অন্য আশেপাশেও আমি জানি, এরা বেসিক্যালি সন্দেহপ্রবণ লোক হয়। তো অজিত ডোভালের মতো লোকজন, হ্যাঁ ঠিক আছে, তারেকের সাথে ডিল করো, তারেক আগামী দিনে প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু মেক আওয়ার পজিশন ক্লিয়ার, হোয়াট ইজ আওয়ার বটম লাইন, অ্যান্ড নো রিপিটেশন অফ চিটাগং 2004, ওই 10 ট্রাক অস্ত্র ওই সব গোলমাল যাতে না হয়, তাহলে ভারত রিয়াক্ট করবে, সুটেবলি রিয়াক্ট করবে, এবং কি করতে পারে সেগুলি নিয়ে স্পেকুলেশন করার দরকার নেই। পার্শ্ববর্তী পাকিস্তানে যা হয়টা সেগুলি হতেই পারে। তো এখানে একটা ব্যাপার, যে ভারত ডেফিনেটলি তারেকের সাথে ইন্টারাক্ট করেছে, কারণ এখানে যখন একটা পসিবিলিটি দেখা দিচ্ছে যে আওয়ামী লীগ সিনে নেই, আগামী নির্বাচন হলে বিএনপি কে নিয়ে হলে বিএনপি ক্ষমতায় আসতে পারে, ভারত ডেফিনেটলি তারেক রহমানের সাথে, এবং বিশেষ করে লন্ডনে যেখানে আমাদের অনেক লোকজন আছে যারা ওখানে আমাদের হাই কমিশনের যারা বাংলাদেশে কাজ করে গেছে, যাদের বাংলাদেশের অভিজ্ঞতা রয়েছে, সো দে উড হ্যাভ ডেল্ট উইথ হিম, and definitely these are the conditions যেগুলি আমি তোমায় বললাম, এগুলি দিস উড বি অন দ্য টেবিল, যে এটা করা যাবে কি এটা করা যাবে না। হ্যাঁ, এই কিছু রেড লাইনস। ভারতও তো একটা বেকায়দায় আছে, মানে ভারতের সঙ্গে ইউনূস সরকারের প্রায় যোগাযোগ, মানে আসলে যোগাযোগের কোনো চ্যানেল এই 15 মাসে স্থাপিত হয় না, যেগুলো ছিল সেগুলো মানে একেবারে বন্ধ হওয়ার উপক্রম, মুখ দেখা দেখি বন্ধ এক রকমের। এবং তো সেই অবস্থায় ভারতকেও তো আসলে তার এই প্রতিবেশী রাষ্ট্রে এমন একজন সরকার আনতে হবে যার সঙ্গে আলাপ আলোচনা সম্ভব। এবং আপনার মনে থাকবে সুবিদ্যা, তারেক রহমান কিন্তু তার এই যে খুব কাছের লোক হুমায়ুন কবির, মানে তার লন্ডনে অত্যন্ত ঘনিষ্ঠ, তারপরে আমির খসরু মাহমুদ চৌধুরী আব্দুল আওয়াল মিন্টুকে 2018 জুনে দিল্লি পাঠালেন, এবং তখন তারেক রহমানের খুব ঘনিষ্ঠ ওই হুমায়ুন কবির এক সাক্ষাৎকার দিয়ে দা হিন্দুকে বললেন যে আগে বিএনপি যা করেছে ভারতের সঙ্গে সেগুলো ছিল বোকামি এবং ভুলে ভরা, এবং তারেক রহমান চান আলোচনা শুরু হোক, মানে তারেক রহমান চান ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকুক। এই যে রণধীর জয়সওয়ালকেও কিন্তু ভারতীয় সাংবাদিকরাও এই কথা বলেছিলেন যে 2018 থেকে যে আলাপ শুরু হয়েছিল তারেক রহমানের সঙ্গে, তার একটা পরিণতি কিনা এই তারেক রহমানের ফিরে যাওয়া। আপনার কি মনে হয় আওয়ামী লীগ নির্বাচনে আসতেই হবে, সেটাই সেই শর্ত অনুযায়ী কি এখনো ভারত কাজ করছে, নাকি ভারত আওয়ামী লীগ নাই নির্বাচনে, সে নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে নিয়ে আসতে চাইছে, বা তারেক রহমান প্রধানমন্ত্রী হলে স্বস্তি হবে সেরকম একটা স্ট্র্যাটেজি কৌশল মাথায় রেখে কাজ করছে? শোনো, এটা একটা মানে একেবারেই ঠিক কথা নয় বলে আমি মনে করি, যে ভারত কাকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশে আনবে। বাংলাদেশের মানুষ যা চায়, ওখানে যদি একটা গণতান্ত্রিক মানে প্রক্রিয়া হয় এবং সঠিক নির্বাচন, যেই আশ্বাস ইউনূস সাহেব বারবার দিচ্ছেন, উনি একেবারে মার্চ অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ এরকম একটা ইমেজ তো উনি তুলে ধরছেন, সুষ্ঠু নির্বাচন করাবেন, হ্যাঁ, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে কনভিন্স করার জন্য সুন্দর সুন্দর ইংরেজি কথা টথা ব্যবহার করছেন, এগুলি তো উনি করে।
তো এটা যদি হয় যে ইলেক্টেড হয়ে আসবে, এটা বাংলাদেশের লোক ঠিক করবে। ভারত কি করে? ভারত কি ওখানে ছাপা ভোট দেবে নাকি? সেটা তো আর সম্ভব না। এগুলি অনেকে জানো তো, বাংলাদেশে একটা সবই যা হচ্ছে তাই করছে, এগুলি একটু একটু ওভার স্টেটমেন্ট বলে আমি মনে করি। অতটা কিছু প্রভাব ভারতের সাংঘাতিক ভাবে আছে তা না। হ্যাঁ, একটা বন্ধু সরকার থাকলে, যেটা ধরো আওয়ামী লীগের ক্ষেত্রে ছিল, একটা কনফিডেন্স লেভেল থাকে, সেখানেও আমি একটা কথা বলবো, অনেকের একটা ধারণা যে শেখ হাসিনা ভারত যা বলতো তাই করতো, একদম না। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে ভারতের সাথে ভারতের স্বার্থে কিছু চুক্তি, কোস্টাল শিপিং এগ্রিমেন্ট, ট্রানজিট, এগুলি শেখ হাসিনা যেমন করেছেন। শেখ হাসিনা একটা ব্যাপারে, যেটাকে আমরা বাঙালরা বলি খুব ঘাওড়া একটা ব্যাপার ছিল, যে আমার দেশ আমি কেমনে চালাবো, এইটাকে আমি বঙ্গবন্ধু কন্যা, এটা ইন্ডিয়া করে দেবো না, একদমই না। এবং অনেকে যারা ইন্ডিয়াকে দিয়ে তদবির, নমিনেশন সব বাতিল টাতিল, এগুলো আমি জানি, এগুলিতে ডিটেলস লাভ নেই। তো শি ওয়াজ ভেরি ক্লিয়ার, ইন্ডিয়া আমার বন্ধু, যা করার মানে ইন্ডিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা ভারতের সাথে যেটা দু একটা কাজ আমাকে করতে হবে আমি করে দেবো। আমার দেশ আমি কি করে চালাবো খবরদার, nobody tells me how to run my country। এই ব্যাপারে আবার ভয়ঙ্কর রকমের একটা যে ছিল। অনেক সময় ইন্ডিয়ানরা বলার চেষ্টা করেছে, আমরা তোমাকে এটা বলছি তোমার ভালোর জন্য, এইসব আজে বাজে লোক বেশি আশেপাশে রেখো না, যারা তোমার বিপদের কারণ হবে, কি কতগুলি ব্যাপার হচ্ছে। কিন্তু উনি সেসব কথাও খুব বেশি আমল দিয়েছেন, সেটা না। তো বাংলাদেশে ভারত ওই একে প্রধানমন্ত্রী করিয়ে আনবে টানবে, আই থিঙ্ক দিস ইজ এ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। আই ডোন্ট থিঙ্ক দিস ইজ পসিবল। তবে হ্যাঁ, এটা ঠিক যে তুমি একটা ব্যাপার আমি তোমায় বলছি, তুমি নিশ্চয়ই চাও না যে তোমার প্রতিবেশী দাউদ ইব্রাহিমের মতো একটা গুন্ডা পান্ডা মাফিয়া বস হোক, তাই না? তুমি যেখানেই বসবাস করো, মানে সবসময় তোমার ইউ ওয়ান্ট এ চয়েস, ইউ ওয়ান্ট এ বেটার চয়েস। তো ভারত নিশ্চয়ই এখানে একটা প্রত্যাশা ভারতের থাকবেই যে যদি আওয়ামী লীগ না হয়, তাহলে অন্তত এমন কেউ আসুক যে সরাসরি ভাবে মানে মৌলবাদ, উগ্রবাদ এইসব জিনিসকে প্রশ্রয় দেবে না। এখন এখানে আরেকটা গোলমালের জায়গা আছে। ইতিপূর্বে বিএনপি জামাতের সাথে কোয়ালিশন সরকার করেছে, এবং তার আমলে এইসব ভবন যেমন ছিল, তারা ওই আমলেই ওই কর্ণফুলী জেটি যেখানে অস্ত্র নেমেছিল, সেটা কিন্তু শিল্প দপ্তরের ব্যাপার, এবং তার মন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী, প্রয়াত নেতা। তো এসব জায়গায় তারেক যে কালকে জামাতে ইসলামীর সাথে তার আন্ডারস্ট্যান্ডিং হবে না, একটা ন্যাশনাল গভর্নমেন্টের ধোয়া তুলে যে আর রুলিং পার্টি অপোজিশন না, আমরা সব ভাই ভাই একসাথে, সেগুলি হতে পারে। এর জন্য একটা জিনিসকে ভারত খুব তীক্ষ্ণ নজর রাখবে, এটা বলাই যায়, এবং আশা করবে যে কোনো মানে বন্ধুত্ব সুলভ আচরণ